নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহারে যখন কোনো ইস্যুই কোনো কাজে লাগলো না এনডিএ, তখন একটাই ইস্যুকে বেঁচে থাকে না ভারতীয় জনতা পার্টি। যে সমস্ত রাজ্যে বিভিন্ন ভাবে তাদের ভোটটা লড়াই করে, সেখানে তো দুটোই মাত্র ইস্যু থাকে, একটা অনুপ্রবেশ আর একটা হিন্দু মুসলিম। এবার অনুপ্রবেশের ক্ষেত্রটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে, যে অনুপ্রবেশ বিশেষ ছিল না, সেটা তো তারা বারংবার জানিয়ে দিয়েছে। এবারে একমাত্র পড়ে থাকলো হিন্দু মুসলিম, এবং সেখান থেকেই রিসেন্টলি একটা বক্তব্য উঠে এসেছে, যেটা কিন্তু ভরা মঞ্চ থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বিহার থেকে বিজেপির সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, গিরিরাজ সিং। সেই গিরিরাজ সিং এমন একটা বক্তব্য রেখেছেন যেটা রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত নিন্দনীয়, এবং অবশ্যই এই মুহূর্তে হিন্দু মুসলিম অনেকেই সেই নিয়ে বক্তব্য রাখেন, কিন্তু সেই বিষয়টাকে এত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া সেটা বোধহয় কখনোই কাঙ্ক্ষিত নয়। কারণ তিনি যে কথাটা বলেছেন সরাসরি আপনাদের সামনে আগে রাখি, তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যা। তিনি বলছেন, ভাজপা কখনোই নেমক হারামদের ভোট চায় না। এই কথাটা একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা, সেটা কিন্তু কখনোই উচিত নয়। এবং তিনি সেখানে ভরা মঞ্চে যখন বলছেন, তখন বিজেপির নেতা মনোজ শর্মা সেখানে উপস্থিত, এবং জেডিইউর নেতা পাপ্পু ভার্মা তিনিও সেখানে উপস্থিত, এবং এই সামগ্রিক বক্তব্যের সম্পূর্ণ নিন্দা করেছেন জেডিইউর নেতা মনোজ কুমার। এবং তিনি সম্পূর্ণ গিরিরাজ সিংকে মনে করিয়ে দিয়েছেন যে মোদিজি, আপনাদের মোদিজি, তিনি তো বারংবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ। তাহলে আপনি এদেরকে নেমক হারাম বলছেন কি করে? তার কারণ এই মুহূর্তে আপনাদের মনে রাখতে হবে যে জেডিইউ তার কিন্তু একটা বড় সড়ো ভোট ব্যাংক আসে হচ্ছে সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের থেকে, যেটা বিহারে 20% এর কাছাকাছি মুসলিম ভোট ব্যাংক রয়েছে, এবং সেটা জেডিইউ কিন্তু অবশ্যই সেটাকে টার্গেট করে ভোটে লড়াইটা করে, এবং সেই জায়গাটা কোনোভাবেই তারা যে ছাড়তে চাইছে না সেটা কিন্তু এই মুহূর্তে বোঝাই যাচ্ছে। তবে গিরিরাজ সিং এর বক্তব্য আরো রয়েছে, বিভিন্ন কথা তিনি বলেছেন, অত্যন্ত নিন্দনীয় কদর্য কথা। সে সমস্ত কথা অবশ্যই ভোটের বাজারে উস্কানিমূলক কথা সেই হিসাবেই গণ্য করা যায়। সেই সমস্ত কিছু বলবো আপনাদের, এবং তার প্রতিক্রিয়া কি উঠে আসছে সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। গিরিরাজ সিং, আপনারা জানেন যে বিভিন্ন সময় তিনি হিন্দু মুসলিম তত্ত্বটাকে তুলে ধরবার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। বিহারের তিনি একজন বাসিন্দা, কিন্তু বিহারে এই মুহূর্তে যে হিন্দু মুসলিম একটা রীতিমতন বাইনারি সেট করার মাধ্যমে ভোটটাকে করানো, সেটা না হলে ভারতীয় জনতা পার্টির কপালে যে খুব একটা বিশেষ ভোট জুটবে না, সেটা তিনি খুব ভালো করেই বোঝেন। এবং সেই জায়গা থেকে অনুপ্রবেশ তত্ত্ব এখন তো আর চলছে না, তার কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রত্যেকবার বারংবার যে বিহারে বলেছিলেন যে অনুপ্রবেশ আছে, বহু অনুপ্রবেশ ঘটছে। এই যে রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করেছে, সেটা কেন আপনারা জানেন আসলে? যে অনুপ্রবেশকারীরা যে ভারতে ঢুকছে তাদেরকে বাঁচানোর জন্য। এরকম বক্তব্য অমিত শাহ রেখেছেন, এরকম বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন, কিন্তু তার পরবর্তীতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কাছে যখন বারংবার সাংবাদিকরা জানতে চেয়েছে যে আচ্ছা কতজন অনুপ্রবেশকারী ধরা পড়লো এসআইআর সামগ্রিক প্রক্রিয়াটার মাধ্যমে, তখন বললেন যে এটা একটা চুনাবি মুদ্রা। এরকম বিভিন্ন ধরনের পলিটিক্যাল রেটরিক্স ব্যবহার করেই থাকেন, এটাকে অত গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই। অর্থাৎ অনুপ্রবেশ, ঘুষপেটিয়া, যেটা ভারতীয় জনতা পার্টির মূল অস্ত্র ছিল বিহারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে, সীমান্তবর্তী সমস্ত অঞ্চলের ক্ষেত্রে এইটাই তাদের মূল অস্ত্র, কিন্তু সেটাকে তো নস্যাৎ করে দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু সেই ক্ষেত্রে এবার তো একমাত্র তাদের হাতিয়ার হিন্দু মুসলিম। এবার হিন্দু মুসলিমের বিষয়টা যখন আসছে বিহার রাজ্যের ক্ষেত্রে, তখন আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই যে 47টা এমন সিট রয়েছে যেটা সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায় অধ্যুষিত সিট, এবং তার মধ্যে 11টা এমন সিট রয়েছে, এই 47-এর মধ্যে 11টা এমন সিট রয়েছে যেখানে 40% এর বেশি সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের মানুষ বা ভোট দেবেন তারা। এই সামগ্রিক ভোট কেন্দ্র কিংবা এই 11টা কেন্দ্র বা এই 47টা কেন্দ্র অবশ্যই কিন্তু জেডিইউ একটা টার্গেট করে, যদিও এই সিটগুলো সাধারণত আরজেডির একটা পকেট ভোট রয়েছে সেখানে। গত 2020 সালে আসাউদ্দিন ওয়াইসি তার যে পার্টি এআইএমআইএম, তারা চলে আসার দরুন কিছু ভোট চলে গিয়েছিল আরজেডির পক্ষ থেকে, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে কিন্তু এটা বছরের পর বছর আরজেডি এই সিটগুলো পেয়ে থাকে। এবং সীমান্তবর্তী অঞ্চল, বিহারের যে সীমান্তবর্তী অঞ্চল, সেখানেই মূলত এই সংখ্যালঘুদের বাস, এবং সেই ভোটগুলোকে কোথাও গিয়ে বিজেপি সম্পূর্ণ আলাদা করে দিতে চাইছে। এইটাই কি তাদের উদ্দেশ্য? কিন্তু জেডিইউ তো এই ভোটগুলোর দাবিদার, তাহলে কেন আলাদা করে দিতে চাইছে? এই ক্ষেত্রে বিজেপি নিজেদের যে পলিটিক্সটা বারংবার বিভিন্ন রাজ্যে ঘটানোর চেষ্টা করেন গিরিরাজ সিং এর মতো নেতারা, তারা যে কাজটা করেন সেটা হচ্ছে যে এই সংখ্যালঘু তত্ত্বটাকে সামনে রেখে হিন্দু ভোটার, যেটা বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেটা হয়তো সিপিআইএমএল অর্থাৎ বামপন্থীদের ভোট দিয়ে দেয়, কিংবা হয়তো যে হিন্দু ভোটাররা জেডিইউ কে ভোট দিয়ে দেয়, কিংবা যে হিন্দু ভোটাররা হয়তো কোথাও গিয়ে একটা ভালোবাসার জন্য রামবিলাস পাসওয়ানকে ভোট দিয়ে দেয়, সেই সমস্ত ভোটারগুলো যাতে স্ক্যাটার্ড না হয়ে যায়। বা লালু প্রসাদ যাদব, তার একটা যাদব ভোটার রয়েছে বহুদিন ধরে, কিন্তু এই যে সংখ্যালঘু
সংখ্যালঘু তত্ত্বটাকে সামনে আনলে এই লালু প্রসাদ যাদবের যে ভোটার কিংবা পাসওয়ানদের যে ভোটার, সেই সমস্ত ভোটার গুলো হয়তো কোথাও গিয়ে সম্পূর্ণ ঘুরে যাবে ভারতীয় জনতা পার্টির দিকে। এইটা তাদের মেকানিজম, এই পলিটিক্যাল মেকানিজমটা দারুণ। বিভিন্ন রাজ্যে একই তথ্য তারা ঘুরিয়ে 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 সেই লড়াইটা করবার চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে গিরিরাজ সিং যে কথাটা সম্পূর্ণ বলছেন, তিনি এক মৌলবীর সঙ্গে কথা বলছিলেন, তিনি তার এক মৌলবীর সঙ্গে কথা বলছিলেন এবং তখন তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছেন? তখন সেই মৌলবী উত্তর দেন, হ্যাঁ আমরা পেয়েছি। তার পরবর্তীতে তিনি বলেছেন যে আচ্ছা আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার ক্ষেত্রে কি হিন্দু মুসলিম তত্ত্বটা সামনে এসেছে নাকি সবাই কার্ড পেয়েছে? তখন সেই মৌলবী বলেছেন যে না না, এরকম কিছু হয়নি, সবাই কার্ড পেয়েছে, হিন্দুরাও কার্ড পেয়েছে, মুসলিমরাও কার্ড পেয়েছে। তারপর গিরিরাজ সিং সেই মৌলবীকে জিজ্ঞেস করেন, তার কথা অনুযায়ী তিনি বলছেন সেটা মঞ্চে দাঁড়িয়ে যে আচ্ছা এই যে আপনারা আয়ুষ্মান কার্ড পেলেন এবং হিন্দু মুসলিম সমস্যাও কোনো তৈরি হলো না, তার পরবর্তীতে আপনারা মোদিজিকে ভোট দিয়েছিলেন, তখন নাকি সেই মৌলবী প্রথমে উত্তর দেন হ্যাঁ আমরা দিয়েছিলাম। তখন সেই গিরিরাজ সিং তাকে বলেন যে আপনি খুদার কসম খেয়ে বলুন আপনি মোদিজিকে ভোট দিয়েছিলেন? তখন তিনি অস্বীকার করেন যে না আমি ভোট দিইনি মোদিজিকে। তখন গিরিরাজ সিং যে কথাটা বলেছেন সেই মৌলবীকে, এবং সেটা তিনি মঞ্চে দাঁড়িয়ে তার অবতারণা করছেন, সেটা আপনারা শুনুন এবং বিচার করুন যে এই কথা কিভাবে একটা দুটো সম্প্রদায়ের মধ্যে দ্বৈরথ তৈরি করছে। গিরিরাজ সিং বলছে আমার ভুল কি ছিল আপনারা বলুন তো? যে উপকার করে ভুলে যায় তাদের কি বলে? তাদের গদ্দার বলে না? এবং সেই গদ্দারদের ভোট আমার চাই না, সেটা আমি মৌলবীকে সেই সময় বলে দিয়েছিলাম। এই যে বিষয়টা উঠে এলো গিরিরাজ সিং এর সামগ্রিক প্রেক্ষাপটে, সামগ্রিক বক্তব্যের দৌলতে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আয়ুষ্মান ভারত নরেন্দ্র মোদী দিয়েছেন বা অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা তিনি দিয়েছেন, তাই জন্য তাকে ভোট দিতে হবে, এই বিষয়টা উঠে আসছে। এটা কি গিরিরাজ সিং বা তার মতন কেন্দ্রীয় নেতৃত্ব জানে না যে তিনি যখন সরকারি ভাবে মন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করছেন, তিনি সমস্ত মানুষের, সমস্ত সমাজের মানুষের জন্য কাজ করতে একদম তিনি বাধ্য থাকবেন ভারতীয় সংবিধান অনুযায়ী। এবং ভোটে জেতার পরবর্তীতে যে সরকার ভোটে রয়েছে, সেই সরকারকে মানুষ যখন চুজ করছে, সেটা যে কোনো সম্প্রদায়ের মানুষই হোক না কেন, তারা যখন চুজ করছে তারা তো এটা দাবি করবেই অবশ্যই যে সরকারি কোনো সুযোগ সুবিধা পেলে আমরা পাবো। এবং সেটা সরকারকে এই ভিত্তিতে দেয় নাকি যে কে আমাকে ভোট দেয় কে আমাকে ভোট দেয় না সেই হিসাবে দেবো, এই বিষয়গুলো যদি হয় তাহলে কিন্তু অবশ্যই বিহারে এই মুহূর্তে 20% যে সংখ্যালঘু ভোট, সেটা আর যাই হোক না কেন জেডিইউ কে অন্তত বিশাল একটা ধাক্কা দেবে, এটাই কিন্তু অনেকে মনে করছেন। তার কারণ জেডিইউ এর নীতিশ কুমার বিভিন্ন সময় মাথায় টুপি পরে যে আমরা যে দেখতে পাই ঈদের দিন একদম সরাসরি সংখ্যালঘুদের সঙ্গে কানেক্ট করতে যান, সংখ্যালঘুদের মধ্যে বসে তিনি বিভিন্ন ধরনের ইফতার পার্টিতে যোগ দেন, বিভিন্ন কিছু করেন, সেটা স্বাভাবিক একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু তারা কি পরবর্তীতে এই গিরিরাজ সিং এর মতন যার কথাবার্তা সামনে উঠে আসছে, গাদ্দার বলছেন, নেমো খারাম বলছেন, তাদের কথা শুনে কি আর সংখ্যালঘুরা জেডিইউ কেও ভোট দেবেন? এবং সেই কথাটা মাথায় রেখেই জেডিইউ নেতা একদম সরাসরি মনোজ কুমার তিনি এটার প্রেক্ষিতে একটা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন সঙ্গে সঙ্গে যে গিরিরাজ সিংকে উদ্দেশ্য করে আমি জানাতে চাই যে নরেন্দ্র মোদী আপনাদের নেতা, তিনি কি বলেছেন? তিনি তো বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে, সংবিধানের একজন রক্ষক হিসেবে আপনার কিন্তু এটা মনে রাখা উচিত, কোন সম্প্রদায়কেই আপনার ছোট করে দেখা উচিত নয়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। সঙ্গে সঙ্গে জেডিইউ মনে করিয়ে দিয়েছে যে বিজেপির কথা আমাদের কথা নয়, একদম আমরা তাদের সঙ্গে ভোটটা লড়তে পারি কিন্তু বিজেপির কথা আমাদের কথা নয়। কারণ সংখ্যালঘু ভোট 47টা কেন্দ্রে রয়েছে, সেটা তো অবশ্যই একটা ফ্যাক্টর বিহারের মতন রাজ্যের ক্ষেত্রে, এবং যেখানে একদম কাটে কাটাক্কার হতে চলেছে, সেই জায়গাটাতে যদি জেডিইউ সম্পূর্ণ সংখ্যালঘু ভোটটাকে সুইচ করিয়ে দেয় আরজেডির দিকে এইভাবে বিজেপির নেতারা, তাহলে তো অবশ্যই এই মুহূর্তে আর যারই ক্ষতি হোক না হোক জেডিইউর একটা বড় সড়ক ক্ষতি হবেই, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে একটা প্রেক্ষাপট উঠে আসছে। তবে এই মুহূর্তে সংখ্যালঘু ভোট একটা বড় সড় নির্ণায়ক ভূমিকা পালন করবে বিহারের ক্ষেত্রে, সেটা অন্তত সবাই বলছেন। তার কারণ বিহারে 20% বা তার কিছু বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু রয়েছে, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা আঘাত দিলেন গিরিরাজ সিং, এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে। তার কারণ তিনি সংখ্যালঘুদেরকে আঘাত দেওয়ার থেকেও হিন্দু ভোট ব্যাংক, তাদের যেটা ভোট ব্যাংক, সেটাকে একত্রিত করার কাজটা করলেন, তেমনই অনেকে মনে করছে। আপনারা সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।